বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন যে আমি পরপর আপনাদের সঙ্গে এখন কথা বলছি। এর কারণটা হচ্ছে যে আমাদের আপনার অনেকগুলো ইস্যু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে এসে গেছে, যেটাতে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের সঙ্গে আমাদের দলের যে কয়জন ভাগ্যবান প্রার্থী যারা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন তাদেরকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি কথা বললাম এই জন্যে যে গত নির্বাচন তো কোনো নির্বাচনই হয়নি, আপনি এটা ছিল একটা তামাশা, একটা প্রহসন। সেই নির্বাচনের মধ্য দিয়ে অন্তত যারা তাদের ন্যূনতম একটা পরিবেশে তারা নিজেদের সামর্থ্য নিয়ে বের হয়ে আসতে পারছেন, নিঃসন্দেহে আমরা মনে করি যে তারা একটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে এবং ভাগ্যবান মানুষ। পার্লামেন্ট হচ্ছে আপনার জনপ্রতিনিধিদের জায়গা। যে পার্লামেন্টে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন না, সিলেকশনে আসেন এবং সরকার যাদেরকে মনে করেন যে পার্লামেন্টের সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, সেই পার্লামেন্টে জনগণ খুব বেশি আশা করে না এবং সেটা খুব বেশি গুরুত্ব পায় না। কিন্তু যখন সরকারি দলের সদস্য ওনারা বলতে থাকেন যে পার্লামেন্ট হচ্ছে সত্যিকার অর্থেই জনপ্রতিনিধিদের নির্বাচিত একটি প্রতিষ্ঠান পার্লামেন্ট, তখন আপনার নিঃসন্দেহে কিছু কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। আজকে আমি কথা বলবো না, আমাদের সদস্যরা আছেন যারা এখানে, অনেকজন আছেন যারা অনেকবার নির্বাচিত হয়ে এসছেন, আমাদের তরুণ সদস্যরা আছেন, তারা কথা বলবেন তাদের অভিজ্ঞতা পার্লামেন্টে কি চলছে। এই পার্লামেন্ট যে পুরোপুরি হবে একটা রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে এবং সরকারি দল তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে আপনার জাস্ট আড়াল করবার জন্য যে একটা পার্লামেন্ট খাড়া করে রেখেছে, সেই পার্লামেন্টে আসলে কি হচ্ছে। এখানে আওয়ামী লীগ তাদের সেই পুরনো কায়দায় 1972 থেকে 75 তারা যেভাবে পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করেছিল, ঠিক একই কায়দায় আজকে যেটুকু আছে সেটুকু তাদের ন্যূনতম যে অধিকার আছে পার্লামেন্ট সদস্য হিসেবে সেটুকুও তাদের দেওয়া হচ্ছে না। এখানে আপনারা তাদের মুখ থেকে শুনতে পাবেন, শুধু তাই নয়, তার প্রতারণা করছে জনগণের সঙ্গে। সংসদ সদস্যরা যে প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্ন বলতে দেওয়া হচ্ছে, চিন্তা করা যায় না। যেখানে আপনার এখানে ওথ নেওয়া হয়েছে এবং সমস্ত আপনার শপথ, ওথ, এবং আমাদের রুমি খুব সুন্দর বলেছে সেদিন যে সংবিধান অনুযায়ী, সংবিধানটা কি করে দেয়, চুক্তি, একটা সংবিধান তো একটা চুক্তি, জনগণের সঙ্গে রাষ্ট্রের চুক্তি। তো সেই চুক্তিতে, সেই সংবিধানে যেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপনার পার্লামেন্টের সদস্যদের কি কি অধিকার আছে, পার্লামেন্ট কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করতে তাদের দায়িত্ব গ্রহণ করবে, যিনি স্পিকারের দায়িত্ব কি, ডেপুটি স্পিকারের দায়িত্ব কি, প্রধানমন্ত্রী কিভাবে তার সরকারকে রিপ্রেজেন্ট করবেন, মাননীয় সংসদ সদস্যরা তারা কিভাবে কথা বলবেন, তারা কোন জিনিসগুলো নিয়ে কথা বলবেন, আপনার একেবারে রুলস অফ প্রসিডিউরস এর মধ্যে আপনার সবকিছুর মধ্যে বলা আছে। সেই জায়গায় যদি আজকে স্পিকার, পার্লামেন্টারি আপনার যেটা সেক্রেটারিয়েট, তারা যদি এই প্রতারণার সঙ্গে, এই অপরাধের সঙ্গে জড়িত হয়, তাহলে কোন ধরনের অপরাধ? আমি তো পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের সংবিধান লঙ্ঘন মানে হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ, সম্পূর্ণভাবে রাষ্ট্রবিরোধী অপরাধ। অর্থাৎ পুরো মানুষকে প্রতারণা করা, সংবিধানকে লঙ্ঘন করা, তাকে এড়িয়ে যাওয়া এবং তাকে লঙ্ঘন করে যাওয়া এবং জনগণকে পুরোপুরিভাবে ব্লাফ দেওয়া, সোজা কথায় বলতে হয় যে ব্লাফ দেওয়া। এই একটা পার্লামেন্ট এখন চলছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমরা সংসদে গিয়েছি, আপনারা জানেন, অনেক প্রতিকূলতা, অনেক বই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে গেছি। কেন? যে গণতান্ত্রিক একটা ধারা অব্যাহত আছে, সেই গণতন্ত্রকে ফল করার জন্যই কিন্তু আমরা পার্লামেন্টে গেছি। আমরা চাই, যেহেতু বিএনপি একটা উদারপন্থী রাজনৈতিক দল, যেহেতু বিএনপি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য
পার্লামেন্টকে ব্যবহার করার জন্য, পার্লামেন্টে আমাদের যতটুকু সুযোগ আছে এই 6-7 জন আমাদের মাননীয় সদস্য যে কথাগুলো বলতে পারবেন সেটার জন্যই আমরা পার্লামেন্টে গেছি। তো সেইখানে ন্যূনতম তাদের যে সেই অধিকার যেটা আছে, আপনার যে আপনি তাকে কোনো বাড়তি সুযোগ দেবেন, সেই অধিকারটুকু তারা প্রয়োগ করতে পারবে না, এটা কোনো মতেই মেনে যাওয়া যায় না। একটা বিরোধী দল আছে যে বিরোধী দলটা আপনার যে পুরোপুরিভাবে আপনার গৃহপালিত বিরোধী। আজকে আবার ওয়াজুল কাদের সাহেব আজকেও পাই, তিনি আজকে বলছেন যে পার্লামেন্টে একটা বিরোধী দল শক্তিশালী থাকা এটা গণতন্ত্রের জন্য খুব প্রয়োজন। এটা হাস্যকর এবং আমি মনে করি যে এই ধরনের কথাগুলো বলা মানে হচ্ছে আপনার জাতির সঙ্গে তামাশা করা, তামাশা একেবারে। এগুলো পরিহার করে আমরা বারবার বলছি এই কথা যে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্টকে নির্বাচিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা ইলেকশন দিন, সেই ইলেকশনে দেখা যাবে যে কারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি আর কারা জনগণের প্রতিনিধি বা সত্যিকারের বিরোধী দল বলতে কি বোঝায়। আমি অনুরোধ করবো এখন যে আমাদের গত 2-3 দিনের যে অভিজ্ঞতা হয়েছে এবং যে বিষয়গুলো সামনে এসছে, আমি প্রথমে আমাদের মাননীয় সদস্য যারা হারুন সাহেবকে তাকে তার অভিজ্ঞতাটা বলবেন, সবাই বলবেন। ধন্যবাদ মাননীয় মহাসচিব আমাদের জাতীয়তাবাদী মজার ব্যাপার আছে, আপনারা একটু লক্ষ্য করেছেন, আমিও কিন্তু নির্বাচিত মাননীয় মহাসচিব, আমাদের এখানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য বগুড়া থেকে নির্বাচিত মোহাম্মদ সিরাজ, যিনি 5 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। আমার ডান দিকে এখানে বগুড়া 4 থেকে নির্বাচিত সারা হোসেন, ঠাকুরগা থেকে নির্বাচিত মোহাম্মদ জাহিদ, আমাদের চাঁপাইনবাবগঞ্জ 2 থেকে নির্বাচিত আমিনুল ইসলাম এবং আমাদের সংরক্ষিত মহিলা আসনের অন্যতম সদস্য নবীন খান। প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মহাসচিব আমাদের প্রিয় সাংবাদিক আমাদের কাছে স্থাপন করেছে। আমরা 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি নাই, যে বিতর্কিত পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে এদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, যে ভোটের অধিকার ধ্বংস করে দেওয়া হয়েছিল এরই প্রতিবাদ। সেই সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, মাননীয় প্রধানমন্ত্রী সকলেই বলেছিলেন সারা পৃথিবীতে নির্বাচন হয়, ভারত, আমেরিকা, ব্রিটেন বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, আমরা সত্যিকার অর্থে আমরা সেই সময় বলেছেন যে বিএনপি ট্রেন মিস করেছে। আমরা অনেক লড়াই করার পর 2018 সালের 31শে ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খারাপ ছিল। আমরা যদি 18 সালে নির্বাচন দিয়ে সুস্থ ফলাফল পেতাম, একটা গ্রহণযোগ্য নির্বাচন পেতাম, তাহলে কিন্তু আমরা বলতাম যে ঠিক আছে এই পঞ্চদশ সংসদ গ্রহণ করব। কিন্তু 18 সালের নির্বাচনে এটি আমাদের জনগণের প্রত্যাশা ন্যূনতম পূরণ করতে পারে না, এটি আমরা করবো না। এটি প্রতিষ্ঠিত যে একটি প্রহসনের একটি প্রতারণামূলক নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, যেটি রাত্রে পরবর্তী হয়েছিল, যে কারণে এই জাতীয় সংসদের লড়াই মধ্যরাত্রে শুরু হয়েছিল। যাই হোক, আমরা এই সংসদের বৈধতা দানের জন্য জাতীয় সংসদের সদস্য হিসাবে একেবারে সর্বশেষ দিনে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসনের অনুমতি নিয়ে যোগদান করেছিলাম। এখানে অনেক ছিল এবং আমাদের প্রতিজ্ঞা ছিল, শপথ ছিল যে আমরা যে কয়জন সংসদ সদস্য এই সংসদে যোগদান করছি, আমরা চেষ্টা করব জাতির এই সংকট, জাতির সমস্যাগুলো তুলে ধরা এবং আমরা নিরলসভাবে আমাদের যে মেধা, শক্তি, ক্ষমতা আমরা চেষ্টা করছি। এটা আমরা সকলে জানি যে আজকে যাদেরকে বিরোধী দলের দায়িত্বে কথা হয়েছে মহাজোগীর তারা শোধ, এবং এটা প্রিয় সাংবাদিক বন্ধুরা জানেন যে তারা আজকে তারাও চাপের মধ্যে, তারা খুব ব্যালান্স অবস্থায় সরকারের সমালোচনা করতে চায়। করতে গিয়ে দেখেন আজকে জাতীয় পার্টির মহাসচিব ছিল, তাদের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত
রাঙা সাহেব, সে কিন্তু কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী খুব কড়া সমালোচনা তার কথা চলে গেছে। অর্থাৎ জাতীয় পার্টি পুরোটাই নিয়ন্ত্রিত, পরিচালিত, পদ পদবি সমস্ত কিছু নির্ধারিত হয় প্রধানমন্ত্রী। যাই হোক, আমরা এই গত 6 তারিখে যে অধিবেশনটা শুরু হয়, আমি সেখান থেকে শুরু করছি। 6 তারিখের অধিবেশন পার্লামেন্টের রেওয়াজ অনুযায়ী যে আপনার প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়, এবং শোক প্রস্তাবে যদি সিটিং পার্লামেন্টের কোনো সদস্য ইন্তেকাল করেন তাহলে সেদিন তার উপর শোক প্রস্তাব গ্রহণ করে সেদিনের দিনের কর্মসূচি স্থগিত করে দেয়। যারই ফলশ্রুতিতে আমি অত্যন্ত বিস্মিত হয়েছিলাম। সেদিন আমাদের যে সাধারণ সংসদ সদস্যরা, আমি একমাত্র উপস্থিত হয়েছিলাম, এবং সেইখানে আমি খুব অবাক হয়েছিলাম যে শোক প্রস্তাবে যে সমস্ত মাননীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশের এবং আন্তর্জাতিক আমাদের যারা কীর্তিমান মানুষ বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান, তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। অথচ সমসাময়িক সময়ে সবচাইতে আলোচিত যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, মেজর অবসরপ্রাপ্ত সেনা মোহাম্মদ রাশেদ খান, তার নামটি শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। নিশ্চয়ই আমরা এটা স্বীকার করবো যে গত এই মিডিয়ার মাধ্যমে গত 31শে জুলাই থেকে এখন পর্যন্ত কিন্তু মেজর সিনহার এই আলোচনায় এখনো আমাদের মিডিয়ায় রয়েছে। আমরা প্রত্যাশা করছি যে তার এই হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদ্ঘাটিত হবে এবং এর সঠিক বিচার করা হবে। যে কারণে আমি সেদিন প্রস্তাব উত্থাপন করার জন্য সব প্রস্তাবে দাঁড়িয়েছিলাম, আমাকে ফ্লোর দিচ্ছিল, তারপরে যাই হোক আমি স্পিকারের এবং সংসদের দৃষ্টি আকর্ষণ করে আমাকে ফ্লোর চেয়েছিল, এবং আমি যখন এই প্রস্তাবটি উত্থাপন করলাম যে মাননীয় স্পিকার কিন্তু যে কোনো সংসদ সদস্যকে তার শুরুতেই বলে দেয় যে যে সমস্ত সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যদি কেউ বাদ পড়ে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনারা এই সচিবালয়ে তাদের জীবন বৃত্তান্ত জমা দেবেন, সেটা অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু আমি খুবই হতাশ। আমি যখন মেজর এসকে সিনহার এই শোক প্রস্তাবকে উত্থাপন করা এবং এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য তার জীবন বৃত্তান্ত সহ অন্তর্ভুক্ত করার জন্য দাবি স্থাপন করলাম, আমার বক্তব্য শেষ করার পর মাননীয় স্পিকার কিন্তু বলে নাই যে আপনি বা তার পরিবারকে বলুন যে এই তার জীবন বৃত্তান্তটি সংসদ সচিবালয়ে জমা দিন, সেটা সংসদ এই শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করে খুব বেদনা দেয়। সে সামরিক বাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং চৌকুর সদস্য ছিলেন, এবং বাংলাদেশের ডকুমেন্টারি বানানোর জন্য আমরা যেটা দেখেছি বাংলাদেশকে নিয়ে তারা বিশ্বে এবং দেশে পরিচিত করার জন্য একটা ডকুমেন্টারি তৈরি করেছে। আমরা তার দিকে আপনাদের ফেরত কামনা করছি। এর পাশাপাশি পরবর্তী আমরা বহু কষ্ট করে আমাদের মাননীয় সদস্যরা আপনার যে সমস্ত প্রশ্নগুলো আমরা এটা আপনার স্পিকারের স্পিকার গ্রহণ করতে পারে, কিন্তু যেটি গ্রহণ করবে আমরা যে উপভোগ সেইভাবে কিন্তু আপনার প্রশ্ন তালিকা আসতে হবে। কিন্তু আমি বিস্মিত হয়েছি যে আমার যে বিষয়টি ছিল, আমি গতকালকে করেছিলাম যে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার মৌখিক উত্তরদানের প্রশ্ন তালিকায় 68 নাম্বার খুব সুস্পষ্ট প্রশ্ন যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কলেজ সময়ে অসৎ উপায়ে যাহারা ভর্তি হইয়াছে তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়াছে না করে হলে কারণ নিশ্চয়ই আপনারা সবাই অবগত। আমার কাছে কপিও আছে, দৈনিক প্রথম আলো এবং মানব জমিনে বিস্তারিত আপনার প্রতিবেদন ছাপা হয়েছে, মামলা হয়েছে, এবং আপনার সিআইডি বলছে যে 2013 সাল থেকে 19 সাল পর্যন্ত প্রশ্নগুলো ফাঁস হয়েছে। সেটি আপনার মনে হয় বলার অপেক্ষা রাখে না, কিন্তু এটার উত্তরে যে মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছেন এই ধারে কাছেও যায়। উনি বলছেন যে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা সবকিছু ঠিকঠাক থাকে, কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা ব্যবস্থা করব। অথচ আমার উত্তর প্রশ্ন ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন, যে যারা অসৎ অবলম্বন করে ভর্তি হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করবে, অথচ উত্তর সেখানে আসে। আজকেও আরেকটি মৌখিক উত্তরদানের প্রশ্ন থাকে এই 91 নম্বর আমার ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত, সেখানে আমি বলেছি পরিত্যক্ত ঘাস ও কৃষি অকৃষি জমি নিলামের মধ্যে বিক্রি করলাম, সেখানে আংশিক উত্তর এসেছে, পুরোটাই উত্তর আসে। অর্থাৎ এই বিষয়গুলো আমরা সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছি, সংসদ নেতারও দৃষ্টি আকর্ষণ করেছি যে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো ঘটছে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রমিক বিধি, আমাদের সংবিধান কি বলে, মাননীয় মন্ত্রী তো শপথ গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে তারা তো সঠিক তথ্য জাতিকে জানাবে সংসদের মাধ্যমে, এই সঠিক তথ্য জানাচ্ছে না। বিষয়টি আমরা উত্থাপন করেছি, এবং সবচেয়ে আরো বড় উদ্বেগের যে আমরা যে প্রশ্নগুলো ছিল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার এটুকুই আমার উত্থাপন,
আমি মনে করি যে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এখানে এসেছেন, আরো একটি বিষয় আমি খুবই উদ্বেগের সাথে আপনাদের বলতে চাচ্ছি, পার্লামেন্টারি যেটা পাবেন আপনারা আমার নামে। আমি এখন সিটিং জাতীয় সংসদের সদস্য। 2019 সালে 4 এপ্রিল আমার নির্বাচনী এলাকায় আমার নামে একটা ভুয়া মামলা হয়েছে ওখানকার ভূমি জালিয়াতি। সেইটি 18 মাস পরে আমি গত রবিবারে যে স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণের পত্র দিয়েছি, বলছে আপনি এটার জন্য তদন্ত রিপোর্ট দাখিল করেন। কেন আমি মিথ্যা মামলা একটা হাজিরা দেব? উনি তাৎক্ষণিকভাবে আইজিকে বলে দিয়েছে, আইজিপিকে বলে দিয়েছিল, সেটা আলোকে কালকে আমাকে সিআইডি ইন্সপেক্টর জানালো মামলাটা সিআইডি স্থানান্তর। কি অদ্ভুত! আজকে বাংলাদেশের সাংবাদিকরা বলতে পারবেন যে এখন বর্তমান পার্লামেন্টের যারা সরকারি দলের সদস্য, কোন সদস্যের বিরুদ্ধে কোনো নাগরিক তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোনো থানায় বা কোর্টে মামলা করতে পারবে, করলে পরে সেই থানা এলাকায় থাকতে পারবে? আমি মামলা করাটা অপরাধ মনে করছি, কিন্তু আমার রাইটস যে আমার এই অভিযোগ যে দাখিল করেছে তার তো রিপোর্ট দিতে হবে। 18 মাস পর আপনি ফেলে রাখেন সেই আইন প্রত্যেক সংস্থার যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তার বিরুদ্ধে আমি দাবি করছি সাংবাদিকদের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা করবো না। কেন 18 মাস ধরে একটি মামলা তদন্ত রিপোর্ট দাখিল করলো না পার্লামেন্টের আইনসভার বর্তমান সদস্য? ধন্যবাদ মাননীয় সাংবাদিক। এবারে আমার পাশে উপস্থিত আমাদের নেতা আমার মহাসচিব উপস্থিত আমার আনি ভাই, আমার প্রিয় বন্ধু সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা, সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নেতা আমার মহাসচিব বলেছে যে জিএমসিরা সৌভাগ্যবান, কিন্তু আমার দুর্ভাগ্যটা তো আমার নেতা দেখেনি, আমার দুর্ভাগ্য মনে দেখেনি। আমার মহাসচিব আমার দুর্ভাগ্যটা বিবেচনা করি কিন্তু এর মধ্যে ছেড়ে দিয়েছে, এটা আপনাদের কিন্তু আমি অপ্রাপ্য করছি। আমি গত যে পার্লামেন্টে ছিলাম 91 থেকে 5ম, 6ম, 7ম, 8ম, সেখানে ভোটের মাধ্যমে ভোটের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পার্লামেন্ট ছিলাম, আগুন ছিল আমার সাথে। তো এবার যখন ঢুকলাম পার্লামেন্টে, আর ঢুকে যখন গ্যালেবে তাকিয়ে দেখলাম আমার সেই 18 ডিসেম্বরের সেই বিভৎস রাতের সেই ডাকাতির কি বলবো আমি, পার্লামেন্ট মেম্বার ডাকাত তো বলা যায় না, ঠিক ওই ডাকাতির মাধ্যমে যারা ছিলেন তাদের আমার গ্যালেবে দেখলাম। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম এবং খুব কষ্ট হতো যখন আমি এমপি সাহেবের বক্তব্য শুনছিলাম যে আমরা এই গণতান্ত্রিক ভাবে ভোট করে এসেছি, জনগণের ভোট নিয়ে, সেটাও সহ্য করব। যখন আমাদের সংসদ নেতা বললেন যে আমরা গণতান্ত্রিক ভাবে মানুষের ভোটে এই পার্লামেন্টে এসেছি, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, তখন আমার চোখে দিয়ে গড়ায় পড়বে নাকি হাসবো না কাঁদবো? কারণ দেশের আপনার প্রধানমন্ত্রী তার কথা যখন শুনলাম আমার কষ্ট হলো। তার জন্য এই কারণে যে দেশবাসী তো শুনছে 17 কোটি লোক এবং 10 কোটি লোক ভোটার, তারা কি দেখেছে এবং এই পার্লামেন্টে কি বলা হচ্ছে, সাক্ষী কারা, 300 এমপিটা বলছে আর 10 কোটি লোক ভোট দিয়েছে। তাহলে আপনার দেখেন পাল্লা ভারী কোন দিকে? 10 কোটি মানুষকে এইভাবে ফাঁকি যে পার্লামেন্ট এখানে ঢোকার যে কষ্টটা, সে কষ্টটা আমি নিয়েছি। যাক, কিছু এক্সপেরিয়েন্স ছিল বলে কষ্টটাকে অ্যাবজর্ব করতে পেরেছি। এবং আমি খুব বেশি দিন পার্লামেন্টে যাইনি, কারণ আমার নির্বাচনের পরে মাত্র 3-4টা পার্লামেন্ট হলো। অভিজ্ঞতা আমার ভাই হারুন সে তো বলেছে দিন পূর্বে। আমি একটু অন্য প্রসঙ্গে আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে পার্লামেন্টে আমরা যে অপোজিশন আছি ছাত্র, এটা তো সত্যিকার অর্থে একটা প্রতীকী অপোজিশন পার্টি করে। প্রতীকী কেন বলছি যে বিএনপি কি 7 জনের নির্বাচন হতে পারে?
আমাদের বিদর হলে তো হতে হতো অন্তত পক্ষে 150, না হলে 100 ঊর্ধ্বে। কিন্তু একটা ঘটনা প্রবাহে একটা ধারা, কি গণতান্ত্রিক ধারাকে আমরা যে বিবেচনায় নিয়ে আমাদের দলীয় হাইকমান্ড তাদের নির্দেশাবলী দিয়েছে। তারপরও তো নির্বাচনে আপনার গিয়ে পার্লামেন্টে যে অন্তত কথা কিছুটা বলতে পারছেন এবং সে যে কথাগুলো জনগণ শুনছে, আমার বিশ্বাস যে 7 জনের বাইরে যারা কথা বলছে তাদের একটা 7 জনের কথাই শুনে সাধারণ মানুষ। অ্যাকচুয়ালি বিদর খারাপ, বিদরও আজকে আমার সামনে যারা সাংবাদিক ভাই আপনাদের রিয়ালিটি, এবং আজকে যদি সাংবাদিক ভাইদের আমি কিছু মনে করবো না, আমি বলতে চাই যে আমি সত্যিকার অর্থে গত কোভিড-19 6 মাস হলো, আরো ধরেন 4 মাস আগে, ঠিক 7-8 মাস হলো, আমার কাছে মনে হচ্ছে যে টোটাল সাংবাদিকতা বা সাংবাদিক এই যে একটা আপনাদের গোত্র মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা অল মিডিয়া, হঠাৎ দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এক্সপোজ হয়ে যাচ্ছে। যে খবরগুলো আমরা কখনোই টেলিভিশনে পেপার পত্রিকায় পাইনি গত 7-8 মাস, সেটা পাওয়ার আমরা দেখছি। আমি অত্যন্ত আনন্দিত, আমরা সুক্রিয়া আদায় করি যে এখন সাংবাদিকরা অন্তত পক্ষে লিখতে পারছে, কথা বলতে পারছে। এমনকি আমি বেশ কিছু টেলিভিশন যেগুলো একবার সরকার নিয়ন্ত্রিত, সবই কন্ট্রোল, তার মধ্যেও যে খবরগুলো ফরেন আপনাকে বলি যে গত 6 মাসে আপনার এই যে ধারাবাহিক ভাবে যে মানে সন্ত্রাস নয়, শুধু কোভিডে যখন মানুষ মারা যাচ্ছে, কোভিডে যখন আমরা আজকে দিশাহারা, সরকার যখন ব্যর্থ, সেই আপনি ধরেন শুরু থেকে সরকার তো স্বীকারই করবো না যে একটা চ্যালেঞ্জ করলো আমাদের আওয়ামী লীগের আজকে ধরেন সেই ধারাবাহিক আস্তে আস্তে অবস্থায় আমাদের কোথায় চলে গেছে, আজকে সংক্রমণ কোথায় চলে গেছে। যাই হোক, আমি যেটা বলছি, তো এই যে ধরেন খবর, তারপর দুর্নীতির খবর, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে এই দুর্নীতি, সর্বক্ষেত্রে প্রতিদিন একটা ঘটনাবহুল একটা দেশ আমরা আওয়ামী লীগের সরকার দেখি, ঘটনাবহুল প্রতিদিন আমরা সকালে উঠে দেখি যে আজকে কি ঘটনা, কালকে সিনা, তারপরে মিঠুর সেই কি বলে আপনার মানে সেই ডাকাতি মিঠু বাহিনী, যেটা মানে কি বলে সিন্ডিকেট, সেই থেকে শুরু হয়েছে, তারপর সন্ত্রাসী, তারপর ক্যাসিনো, তবে আছে একটা ঘটনাবহুল আছেই। এই ঘটনার মধ্যে দিয়ে যেগুলো প্রকাশ পাচ্ছে, তাতে আমি খুব ব্যক্তিগতভাবে খুব আনন্দিত যে মিডিয়ার কাছে খবরগুলো আজকে জনগণ পাচ্ছে। রিয়েলি আজকে বিগত আজকে মিডিয়া এখন একটি প্রশ্ন আছে যে আপনাদের কাছে, যে 12 বছরে হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, এই খবরগুলো আজকে নতুন নয়। 12 বছর ওই করাপশন চলছে, 12 বছর সন্ত্রাস চলছে, ডাকাতি চলছে, লুট চলছে, ব্যাংক খালি করে ফেলছে, অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, শুধু অর্থনীতির রোল মডেল শুনে গল্প কাহিনী শুনে আসছি, ওইগুলো শুনিনি। হঠাৎ এই 1 বছর কেন শুনছি? এখন কি পরিবর্তন গভর্নমেন্ট কে জানে না? যদি আমরা প্রশ্ন করতে পারি, গভর্নমেন্ট গভর্নমেন্টের মধ্যে কি একটা গভর্নমেন্ট আছে? কেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এত আপনার কি বলে কর্মমন্ত্র দিয়ে দিলেন, 14 বছরে আমরা তো 12 বছরের দেশ, ওনাদের ক্ষমতা করেন সবাই, তো আমরা শুনলাম না। হঠাৎ করে গ্যাসিও শুরু হলো, এই চলছেই। এবং কারা এখানে জড়িত? সবাই আওয়ামী লীগের, সবাই যুব লীগের, কেউ না কেউ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সব লীগ আর লীগ আর লীগ। সেইখানে এখন পর্যন্ত যদি পার্লামেন্টে আমার বন্ধুরা, আমিও যদি প্রশ্ন উত্তর করি, পার্লামেন্টে আমাদের পার্লামেন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উত্তরে বলেন সেই 14 বছর আগের কাহিনী শুরু করেন, 14 বছর আগে বিএনপি কি করেছে, 14 বছরের সরকার কি করেছে, সেটা দেখেন না। সেটাই বলছি যে এখন দেশ যেভাবে চলছে, দেশ চলতে পারে না। একটা বিরোধী দল চাই এবং এটা জনগণের চাওয়া। আমরা তো ক্ষমতায় যাওয়ার আমাদের অভিপ্রায় যে আমরা কাকে ক্ষমতা হবে আমরা চাই না। আমরা চাই মানুষের কাছে মানে ভোটের অধিকার, জাস্ট উই ওয়ান্ট দ্যাট মাচ। আমরা এর বেশি কিছু চাই না। জনগণকে ফিরিয়ে দেওয়ার তাদের অধিকার। ভোট ডাকাতি হয়ে নিয়ে গেছে, চিন্তাই করে মানুষ তো ভোটের প্র্যাকটিসটাই কালচার নষ্ট করে দিয়েছে। ভোট দেখলে মানুষ আর দিচ্ছিস না, অথচ ভোট ছিল একটা উৎসব, ভোট ছিল একটা উৎসব। মানুষ উৎসব তো দূরের কথা, মানুষ ভয় পায়, ভোট আসলে মানুষ ভয় পায়। আর আরেকটি কথা হলো, যে কোনো কথা ভোটে পার্লামেন্টে শুরু করে ভোটে মানুষ মনে করে যে আওয়ামী লীগের কাছে বর্তমান সরকার
সরকারি দল। আওয়ামী লীগের কাছে যদি নমিনেশন দেওয়া যায়, নমিনেশন পেপার বা এমপি হয়ে গেল, তো ভোট দরকার নেই। এই জন্যে শরীফ সাহেব মারা গেল যে পাবনা, ওনার দেখা গেল যে রাজতন্ত্র, ওনার স্ত্রী আবেদন করেছে, ওনার দুই ছেলে আবেদন করেছে, ওনার ছেলের বউ আবেদন করেছে। কেন? কারণটা হলো যে এই নমিনেশন পেপারটা আমার মসজিদ কাউন্ট দেয় আমাদেরকে, তাই না? ঠিক দিলেই এমপি হয়ে গেল। এর চেয়ে সহজ আর কি করতে পারে? জনগণের ভোট ছাড়া এমপি কত সহজ, আর এমপি হলেই আর ব্যবসা লাগে না, কিছুই ছিল না। আমি জানতে চাই, আপনাদের প্রশ্ন রেখে চাই, দেখবেন আমার বেঁচে থাকেন না থাকে, দেখবেন যে এই আওয়ামী লীগের কাজে যারা এমপি হয়েছে, শুধু এমপি না, আপনার সেই ছাত্র দলের ওই যে ফরিদপুরের দুজন ছাত্রলীগের তারা ৩,০০০ কোটি টাকা ট্রানজেকশন। হাইরে, ৭২ থেকে ব্যবসা বাণিজ্য করি, ৭২,০০০ কোটি দূরের কথা, সবরই ব্যবসা দেখতে পারি, হাজার হাজার কোটি টাকা, হাজার 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 কিছু কথা নাই। ওই ৭০ বিচার কার টাকা? আমাদের টাকা। ওই পে ট্যাক্সেস, ট্যাক্স পে করে আমরা ব্যবসা করি। ৪০ বছর ব্যবসা করি আমরা, কারণ সেখানে ব্যবসা সবাই পেশা আছে। তো ট্যাক্সের পয়সা, গরিবের পয়সা, কৃষকের পয়সা লুটপাট করে চলে যাচ্ছে। আজকে সমস্ত বিচার একদিন না একদিন এই মাটিতে হবেই। তো আমরা যে কথাগুলো, আমি আমার কথা শেষ করবো, পার্লামেন্টের কথাগুলো ভাগ করে নিলাম, পার্লামেন্ট কথাগুলো করুন। পার্লামেন্টের ব্যাপার যেটা, সেটা হলো যে বললাম যে আমার সেই দুঃখটা আছে, যেটা আমার মাত্র মহর্ষি বলেছে যে আসলে খুব কষ্ট। আমার মহর্ষি আমি শ্রদ্ধাকে বলি, আজকে তো সত্যি কথাই যে উনি কষ্টের হতেন, উনি গেলেন না, আমাকে ছেড়ে দিন। আমার নেতা রাজা থেকে আমাকে একদিন নেতা বললেন যে আপনি নির্বাচন করেন, আমি আকাশ থেকে করলাম, আমি জানতাম আমাকে নির্বাচন করতে হবে। যাই হোক, তো এখন আমি বক্তব্য শেষ করছি। তবে একটাই আমার কথা, সেটা হলো যে আমি এজ এ মেম্বার পার্লামেন্ট, আমি চাই যে সত্যি আমি হ্যাপিয়েস্ট ম্যান ইফ আই সি টুমরো ইন দ্য মর্নিং যে পার্লামেন্ট ইজ অন। আমি যদি আগামীকাল সবাই দেখি মানে রিজলভ হয়ে গেছে, এনিওয়ে আই উইল বি হ্যাপিয়েস্ট ম্যান। কেন? যে মানুষ তার অধিকার পায়, মানুষ ভোটাধিকার ফিরে পায়, মানুষ ভোট দিয়ে নিজেদের মানুষকে পার্লামেন্ট পাঠায়। এরা তো মানুষের প্রতিনিধি নয়, এরা হাওয়ার প্রতিনিধি। ধন্যবাদ সবাই। আজকে উপস্থিত আছেন আমার তুল্য মাননীয় মহাসচিব, উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা। একটা বিষয় আমি খুব স্পষ্ট বলতে চাই, সংসদ কিন্তু দুটো বইয়ের বাইরে যেতে পারে না। একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, আর আরেকটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী বিধি। এই দুটো বইয়ের বাইরে যাবার কোনো ক্ষমতা সংসদকে দেয়া হয়নি, এবং এই দুটো বই স্পষ্ট বলছে যে সংসদ সদস্যরা সংসদে যে প্রশ্ন জমা দেবেন, সেই প্রশ্ন সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার চাইলে গ্রহণও করতে পারেন, তাদের এখতিয়ার আছে, বাদও দিতে পারে, কিন্তু প্রশ্ন বিকৃত করবার কোন রকমের কোনো ক্ষমতা সংসদে নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে ভোট জালিয়াতি হয়, ব্যাংক জালিয়াতি হয়, টাকা পাচারের জালিয়াতি হয়, শেয়ার বাজারের জালিয়াতি হয়, যেখানে শিক্ষা ক্ষেত্রে জালিয়াতি হয়, যেখানে করোনা নিয়ে জালিয়াতি হয়, মাস্ক নিয়ে জালিয়াতি হয়, স্বাস্থ্য খাতে জালিয়াতি হয়। এমন কোনো খাত নাই যেখানে জালিয়াতি হয় না, এবং এই জালিয়াতি এখন সংসদেও ঢুকে গেছে। সাধারণত দেখা যায়, আমি সরকারি দলের কিছু সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি, ওনারা 8টা বা 10টা প্রশ্ন জমা দেন, ওনাদের সব প্রশ্ন আসে। আমি রুমিন ফারহানা 50টা প্রশ্ন জমা দেই, আমার 6টা থেকে 8টা বা 10টা প্রশ্ন আসে। কেন আসে সেই খবর আমি নিতে গেলাম, আমাকে অফিস থেকে আনঅফিশিয়ালি জানানো হলো, থাকে না তৃতীয় শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা, ওনারা আমাকে জানালেন আপনি একটু সহজ প্রশ্ন দেন না, এইসব কি প্রশ্ন আপনি করেন, আপনার প্রশ্ন তো নিতে চায় না স্পিকার, ডেপুটি স্পিকার, তো আপনার প্রশ্ন বাদ হয়ে যায়। এই যে 342 জন সরকারি দলের সদস্য বা মহাজোটের সদস্য, যেটাই বলেন আপনারা, আর মাত্র 7 জন বিরোধী দল, এই 7 জন মাত্র বিরোধী দলকে
ক্যারি করবার, মোকাবেলা করবার, তাদের প্রশ্নের জবাব দেবার সাহস বা ক্ষমতা বা শক্তি এই সরকার রাখে না। আসলে জনগণের ভোটে যখন কোনো সরকার গঠিত হয় না, তাদের তো জবাবদিহিতার কোনো জায়গা থাকে না। সে কারণে জনগণকে তাচ্ছিল্য করা যায় এবং তাচ্ছিল্য থেকে যা ইচ্ছা তাই করা যায়। এই যা ইচ্ছা তাই কিছু নমুনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই সেশনটা মাত্র 5 দিনের সেশন, 6 তারিখ থেকে শুরু করে এই বৃহস্পতিবার 11 তারিখ পর্যন্ত চলবে। আমার 7টি প্রশ্ন এসছে এই সেশনে। এই 7টি প্রত্যেকটি প্রশ্ন বিকৃত করা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে একেবারে স্পষ্ট উদাহরণ দিচ্ছি। আমার 6 তারিখে প্রশ্ন এসছে, 13 নম্বর প্রশ্ন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি করোনায় প্রচন্ড রকম সংকটে পড়িয়া আছে এসএমই খাত। প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা দেশের এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করবার জন্য সরকারের পরিকল্পনা কি? এটা তারা ফরমালি প্রশ্ন ছাপিয়েছে। আর আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল, যেটা আমি সংসদে জমা দিয়েছি, সেই প্রশ্নটা ছিল, করোনায় প্রচন্ড রকম সংকটে পড়েছে এসএমই খাত, সরকারের তথাকথিত প্রণোদনার 20,000 কোটি টাকা ঋণ এসএমই খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই প্রণোদনা ঘোষণার 3 মাস পর গত মাসের তথ্য অনুযায়ী বিতরণ করা হয়েছে মাত্র 206 কোটি টাকা। এই টাকাও বাস্তবে এসএমই খাত পেয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেক অর্থনীতিবিদ। এদিকে করোনা সংকটের আগেই দেশের ব্যাংকাররা জানিয়েছেন সরকারের চাপিয়ে দেওয়া 9% সুদে এসএমই খাতকে কোনোভাবেই তারা ঋণ দিতে পারবেন না। প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা দেশে এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করবার জন্য সরকারের পরিকল্পনা কি? কি প্রশ্ন আমি জমা দিলাম আর কি প্রশ্ন তারা ছাপলো, আসেন। তারপরে দ্বিতীয় প্রশ্নটা আমার ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। সেখানে ছিল, মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি রাষ্ট্র স্বাস্থ্য সেবাকে কি ধাপে ধাপে পুরো বেসরকারি খাতে ছাড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগাইয়া যাইতেছে? এই প্রশ্ন তারা ছেপেছে। আর আমার প্রশ্নটা কি ছিল? আমি কি জমা দিয়েছিলাম সংসদে? আমি জমা দিয়েছিলাম, করোনা এই দেশের একেবারে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে প্রকাশিত করেছে। বৈশ্বিক পর্যায়ে করোনা এটাও প্রমাণ করেছে জনগণকে সন্তোষজনক স্বাস্থ্যসেবা দিতে হলে স্বাস্থ্যসেবা কখনোই বেসরকারি পর্যায়ে থাকা উচিত নয়। এই বাস্তবতা অনেক আগে উপলব্ধি করে আমার দল বিএনপি বেশ কয়েক বছর আগে তার ভিশন 2030-তে জনগণের জন্য একটি রাষ্ট্রীয় সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সেবা ব্যবস্থা চালু করবার সিদ্ধান্ত নিয়েছে। অথচ বর্তমান সরকারের শাসনামলে ঘটেছে ঠিক উল্টোটা। 2014 সালে চিকিৎসায় ব্যক্তিগত খরচ, যেটাকে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি, 65% থেকে বেড়ে 2019 সালে 72% পৌঁছেছে। আওয়ামী শাসনামলে রাষ্ট্র স্বাস্থ্য সেবাকে কি ধাপে ধাপে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে? দুটো প্রশ্নে কোন রকমের কোনো মিল আছে? আপনি চাইলে প্রশ্নগুলো বাদ দিতে পারেন, আপনার সেই এখতিয়ার আছে, কিন্তু আপনি এই জালিয়াতি করতে পারেন না। সংসদের কোনো এখতিয়ার নেই যে সে তার সংসদ সদস্যের প্রশ্ন পরিবর্তন করে এই ধরনের জালিয়াতি করে। তারপরে আসেন আরেক তৃতীয় প্রশ্ন, কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি এই অর্থ বছরের বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ খাতে প্রস্তাব করা হইয়াছে 198 কোটি টাকার প্রকল্প, যাহার মধ্যে বীজ বোনা হইতে ফসল কাটার যন্ত্র আছে। এটা এই সব মেশিন আমদানিকারক কিছু বড় কোম্পানিকে সুবিধা দেবে। দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত প্রায় 6 কোটি মানুষের স্বার্থে করোনা পরিস্থিতি উন্নতি হইবার আগ পর্যন্ত এই ভর্তুকি বন্ধ রাখিবার সিদ্ধান্ত সরকার লইবে কিনা। আর আমার কি প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল, এই অর্থ বছরের বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ খাতে প্রস্তাব করা হয়েছে 3198 কোটি টাকার প্রকল্প, যার মধ্যে বীজ বোনা থেকে ফসল কাটার যন্ত্র আছে। করোনার এই সময় যখন কোটি কোটি মানুষ তাদের কাজ হারিয়ে উপার্জনহীন হয়ে পড়ছে, তখন এমন পদক্ষেপ একেবারেই জনবিরোধী। এসব মেশিন আমদানিকারক কিছু বড় কোম্পানিকে সুবিধা দেবে মাত্র। দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত প্রায় 6 কোটি মানুষের স্বার্থে করোনা পরিস্থিতি উন্নতি হবার আগ পর্যন্ত এই ভর্তুকি বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার নেবে কিনা। কোন মিল আছে দুটো প্রশ্নের মধ্যে?
দুটো প্রশ্নের যে অর্থ দাঁড়ায় সেটাও কি এক? অনেক সময় আছে যে আমরা কিছু শব্দ ছেটে অর্থটা অন্তত ঠিক রাখি। আমার তো কোনো প্রশ্নের অর্থই দাঁড়াচ্ছে না, আমার তো কোনো প্রশ্নের অর্থই ঠিক থাকছে না। আমি জিজ্ঞেস করছি এক, ছাপছে আরেক। আরো মজা, আইন মন্ত্রণালয় তারা বলছে, আমি আমার প্রশ্ন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করিয়া সমাজের সব স্টেক হোল্ডারদের মতামত দিয়ে নতুন আইন প্রণয়ন করিবে কিনা? এখানে তারা, আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে একেবারেই ভিন্ন। শোনেন সেই প্রশ্ন, সেটা হচ্ছে আইসিটি অ্যাক্টের বিতর্কিত 57 ধারাকে ভেঙে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 25, 28, 29, 31, 32 ধারাগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল সরকার আসলে কঠোরভাবে ভিন্ন মত দমন করা চালিয়ে যাবে। সরকারের সেই চেষ্টা এমনকি থেমে থাকে নাই করোনার এই দুঃসময়ে। সাম্প্রতিক সময় সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, এমনকি কার্টুনিস্টকেও গ্রেফতার করা হয়েছে এই আইনে। মুখে গণতন্ত্রের কথা বলা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে এই নিপীড়ক আইন বাতিল করে সমাজের সব স্টেক হোল্ডারদের মতামত নিয়ে একটা গ্রহণযোগ্য নতুন আইন প্রণয়ন করবে কিনা? প্রতিটি প্রশ্ন তারা একটির পর একটি বিকৃত করেছে। এরপরে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি করোনার প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে থাকা মানুষের নাভিশ্বাস উঠাইয়া স্বাভাবিকের চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল আসিয়াছিল গত কয়েক মাসে। এই ঘটনায় বলির পাঠা বানানো হইতেছে বিতরণ সংস্থার নিচু পর্যায়ে 300 কর্মীকে। কর্মীদের এই অপরাধ হইতে দায় মুক্তি দিয়া আদেশ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে কিনা, হইলে তাহা কি? আর আমার কি প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল করোনায় প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে থাকা মানুষের নাভিশ্বাস উঠিয়ে স্বাভাবিকের চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল এসেছিল গত কয়েক মাসে। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার অনুসন্ধানে দেখা যায় এটা মোটেও প্রক্রিয়াগত কোনো ভুল নয়, বরং রীতিমতো সর্বোচ্চ কর্তা অফিসিয়াল চিঠি দিয়ে এটা করতে বলেছিলেন। আপনারা জানেন ডিপিডিসি যিনি ব্যবস্থাপনা পরিচালক, তিনি চিঠি দিয়ে এই কাজটি করেছেন। উদ্দেশ্য ছিল পারফরম্যান্স বোনাস দেওয়া আর সিস্টেম লস কমিয়ে দেখানো। এখানেও জালিয়াতি, এটাও জনগণের উপরে চাপিয়ে দিয়ে একটা জালিয়াতি। আমরা এটাও জানলাম এটা প্রতি বছরের চর্চা, এতটাই যাচ্ছে তাই ভাবে করা হচ্ছে নাগরিকদের সাথে। মজার ব্যাপার হলো এই ঘটনার পরে বলির পাঠা বানানো হচ্ছে বিতরণ সংস্থার নিচু পর্যায়ে 300 কর্মীকে। কর্মীদের এই অপরাধ থেকে দায় মুক্তি দিয়ে আদেশ প্রদানকারী কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা কেন এখনো নেওয়া হচ্ছে না? এটা ছিল আমার প্রশ্ন, যেটা আমি জাতীয় সংসদে জমা দিয়েছিলাম। আপনাদের আর ধৈর্য যদি ঘটাবো না, আমার আর বোধহয় আসছে মাত্র দুটো প্রশ্নই, আর দুটো প্রশ্ন সেই দুটো বিকৃত। দেখেন, বলছে বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি ঈদুল আজহার 2 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় জানাইয়াছিল কাঁচা এবং ওয়েট ফ্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হইবে। বাণিজ্য মন্ত্রণালয় এবছর চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিতে এত দেরির কারণ কি? অথচ সেখানে আমার প্রশ্ন ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে, ঈদুল আজহার 2 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে। ঠিক তখনই বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছিল এই পর্যায়ে এই ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না, ফল পেতে চাইলে এই ঘোষণা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল। তাই এই ঘোষণাকে একটা নিছক আইওয়াশ বলে মনে করবার যথেষ্ট কারণ আছে। গত বছর চামড়া নিয়ে একই পরিস্থিতি হয়েছিল। তাহলে বাণিজ্য মন্ত্রণালয় এই বছর চামড়া রপ্তানির সিদ্ধান্ত দিতে এই দেরি করছে কাদের স্বার্থে? কাদের স্বার্থে করোনার এই চরম দুঃসময় রাষ্ট্রীয় ত্রাণ না পাওয়া গরিব মানুষকে তার হক বঞ্চিত করা হলো? কি প্রশ্ন আমি জমা দিচ্ছি আর কি প্রশ্ন আসছে? শেষ প্রশ্ন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে। দেশের প্রবাসী কর্মীদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাবে করোনার কারণে দেশে ফিরে আসা এবং আবার কাজে যাইতে না পারা প্রবাসী কর্মীর সংখ্যা অন্তত 2 লাখ। বৈশ্বিক মন্দার কারণে মধ্যপ্রাচ্যের আরো কয়েক লক্ষ প্রবাসী কর্মীকে দেশে ফেরত আসিতে হইবে। তাহাদের সকল কর্মসংস্থান নিশ্চিত করিবার জন্য সরকারের বিস্তারিত পরিকল্পনা কি? সেখানে আমার প্রশ্ন ছিল দেশের প্রবাসী কর্মীদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাবে করোনার কারণে দেশে
ফিরে চলে আসা এবং আবার কাজে যেতে না পারা প্রবাসী কর্মীর সংখ্যা 2 লাখ। অথচ এদের দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকার প্রাথমিকভাবে 200 কোটি টাকা বরাদ্দ রেখেছে। ভবিষ্যতে প্রয়োজনের জন্য এবারকার বাজেটে আরো 500 কোটি টাকা বরাদ্দ করেছে। বরাদ্দকৃত 200 কোটি টাকা বর্তমানে 2 লক্ষ কর্মীর মধ্যে সমানভাবে বন্টন করলে এক একজন পাবে মাত্র 10,000 টাকা। কোন উপার্জনের সংস্থান হতে পারে এই তুচ্ছ টাকায়? এদিকে বৈশ্বিক মন্দার কারণে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক খারাপ পরিস্থিতির কারণে আরো বেশ কয়েক লক্ষ প্রবাসী কর্মীকেই দেশে ফিরতে হবে। তাদের সবার কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি? থাকলে সেটা কি? আপনারাই বলেন যে 7টি প্রশ্ন আমি সংসদে আমার সই সিল দিয়ে জমা দিয়েছি, আর যেই প্রশ্নগুলো তারা এখানে দিয়েছে আমার নামে কোনো মিল আছে? আমি তো উত্তরে যাবই না। উত্তরে আমি কি যাব ভাই? আমি যে প্রশ্ন করি না সেই প্রশ্ন তারা আমার নামে ছাপছে জালিয়াতি করে, আমি আর উত্তরে কি যাব? তো আপনারা বিরোধী দলের কথা বলেন, শক্তিশালী বিরোধী দলকে আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গণতন্ত্রের সৌন্দর্য হলো শক্তিশালী বিরোধী দল, আর বিরোধী দলের সামান্য প্রশ্ন অ্যাজ ইট ইজ ছাপবার মতো সাহস আপনারা রাখেন না। কি জবাবদিহিতা? কোন গণতন্ত্র? কিসের কথা বলেন আপনারা? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার বক্তব্য শুনবার জন্য। আজকের আমাদের এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপি মহাসচিব এবং আমাদের পিতৃতুল্য মুরব্বী অভিভাবক, উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, 39 বগুড়া 4 থেকে সংসদ সদস্য নির্বাচিত। আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে সংক্ষিপ্ত আমাদের সিনিয়র পার্সোনাল সবাই বলে গেছে, আমরা সাংসদ নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান করেছিল যে আপনারা সংসদে আসেন, আপনাদের কথাগুলো তুলে ধরেন, আমরা আপনাদের কথা শুনতে চাই। আপনারা দেখেছেন এই কথাগুলো শুনতে গিয়ে বা জানতে গিয়ে আমরা কতটুকু বৈশ্বিক শিকার হয়েছি। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলতে চাই, সংসদে সমান কথা বলার অধিকার আমরা পাচ্ছি না, আমাদেরকে সেই অধিকার দেওয়া হচ্ছে না। আমরা এরকম নোটিশ বহুবার দিচ্ছি, অনেক সময় আমাদের নোটিশগুলো সেখানে আসছে না। লটারির নামে সেই নোটিশগুলো তাদের দলের ম্যাক্সিমাম গুলোকে লটারির নামে নির্বাচিত করা হচ্ছে, কিন্তু আমাদের গুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র মানে এটাই যে আমি বিরোধী দলের ভূমিকায় আছি। একদিন সংসদে আমি বক্তৃতাও দিয়েছিলাম, যে বক্তৃতায় তারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে নানা কটূক্তি করছিল। তার প্রতিবাদে আমি একদিন সংসদে স্পিচ দিয়েছিলাম, যে স্পিচের কারণে সংসদের লবিতে আমার সঙ্গে তাদের একটা মারমুখী অবস্থানে পরিণত হয়েছিল। সেদিন সংসদ অধিবেশনের পরে আমি আমার প্রেসিডেন্টকে নিয়ে বলেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীন মুক্তিযোদ্ধা হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে, দেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য অনেক কিছু করেছে। এবং যে মা ভাত রান্না করেছে মুক্তিযোদ্ধার জন্য, সেও কিন্তু মুক্তিযোদ্ধা। যে বাবা আমাদেরকে রসদ আগিয়ে দিয়েছে, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। এই কথাগুলো বলার পরে সংসদের লবিতে আমার সঙ্গে তুমুল গন্ডগোল। তারা 3 জন তেড়ে আসে আমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করার জন্য, আমাকে আজে বাজে কথা বলা হয়। তখন আমি সেই বিষয়টা নিয়ে তাদেরকে বললাম যে আমি মধ্যরাতের ভোটে আপনার ওইভাবে নির্বাচিত হয়নি, আমি বিএনপি সংসদ সদস্য, আমি নির্বাচিত হয়েছে আমার এলাকায় ভোট করে। আপনি নির্বাচিত হয়েছেন কিভাবে এটা আমি জানি না, আমরা তো দেখেছি মধ্যরাতের নির্বাচনে কি হয়েছে। আর আপনারা আপনাদের আমার প্রেসিডেন্টকে নিয়ে কথা বলবেন, আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কথা বলবেন লুটেরা খুনি, আর আমি আমার প্রেসিডেন্ট এবং তারেক রহমানের পক্ষে কথা বলবো, সেটা আপনারা কণ্ঠরোধ করতে পারেন না, এই অধিকার আপনাদের নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আজকে আপনাদের ডিজিটাল অ্যাক্টের নামে যেভাবে বন্দী করে রাখা হয়েছে, ইতিমধ্যে দেখেছেন যে সাগর এবং রুনি হত্যার মামলা পিছুতে পিছুতে কতদূর নিয়ে গেছে, আমরা সন্ধিহান আছি। আপনারা জীবনে ঝুঁকি নেই, করোনাকালীন টাইমে বর্তমান সরকারের প্রণোদনার নামে যে ফাঁকি এবং সুখঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে, আমি ইলেকটেড সংসদ সদস্য হিসাবে আমাদের নির্বাচনী এলাকায় আমাদেরকে যে মূল্যায়ন করার কথা সরকারের, কোনো মূল্যায়ন নাই। সরকারের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে সমন্বয় করে না, কোনো প্রণোদনা যাচ্ছে কিনা, কোথায় কোন আমাদের সঙ্গে তাদের সমন্বয় করতে হবে।
আমি ওইখানে উপদেষ্টা হিসেবে কোনোভাবে আমাদেরকে মূল্যায়ন করা হয় না। সুতরাং আমি বলতে চাই, আপনারা দেখেছেন আজকে আমি শর্ট করছি আর দুটি কথা বলে, আজকে দেখেন নারায়ণগঞ্জের মতো জায়গা, আজকে একটা মসজিদে এসি বিস্ফোরণ হলো, সেখানে সরকারের প্রতিনিধি দল সেখানে যাবে, সে দেখবে। এখন সরকার প্রশ্ন তুলছে যে এটা কে অনুমতি দিল। এখন তিতাস গ্যাস বলছে যে না এটা আমাদের সেক্টর না, গ্যাস যখন বলতেছে না বিদ্যুৎ দায়ী, বিদ্যুৎ বলছে গ্যাস দায়ী। আপনারা দেখেন কার দায় কে নিবে, এই দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। আজকে সিনহাকে মার্ডার করছে সাধারণ একজন আর্মি পার্সন, যিনি তাকে যদি তিনি একজন মেজর ছিলেন, তাকে যদি ভাবে অকেতু ভাবে অন্যায় ভাবে গুলি করে সেখানে মারা হয়েছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথা আপনারা দেখেছেন। আমরা এই যুক্তিযুক্ত কথাগুলো বলতে চাই, কিন্তু তারা সেগুলো শুনতে অভ্যস্ত নয়, সেজন্য আমাদের নোটিশগুলো বাইপাস করা হয়। আপনারা দেখেছেন বিএনপির আমলে আপনারা দেখেছেন যে রেল লাইনে কিন্তু খোয়া ফেলানোর পরিবর্তে বা ইট ফেলানো হয় নাই। তা আমাদের বিএনপির আমলে আপনারা দেখেছেন যে পুরো ছাত্র দলের কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ কোটি টাকা ট্রানজাকশন হয় নাই। আপনারা দেখেছেন যে বিএনপির আমলে আপনার একটা বালিশ কেনার জন্য ৭,০০০ টাকা খরচ করা হয়নি, একটা পদ্মার দাম ৩৭ লক্ষ টাকা খরচ করা হয় নাই। আপনারা দেখেছেন একটা বটি, সেটার দাম ১০,০০০ টাকা করা হয়েছে। তাহলে দেখেন যে দুর্নীতির কতটা শিখরে তারা নিয়ে গেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, আপনারা আপনাদের বিবেক দিয়ে যতটুকু তুলে ধরেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বিরোধী দল হিসেবে সংসদে আমরা কথা বলতে চাই, থাকতে চাই, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হোক। আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেশবাসীকে জানাতে চাই আপনারা আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এই সংবাদ সম্মেলনের মূল কারণটা ছিল পার্লামেন্টে কি চলছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, যেটা জাতির সামনে সবসময় আসে না। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই পার্লামেন্টে আসার কিছুদিন, এই পার্লামেন্ট গঠন করার কিছুদিন পরে কিছু আপনার নিউজ আইটেম আপনার সামনে এনেছেন, পরবর্তীকালে দেখা যাচ্ছে একেবারে ডাই ডাউন করে গেছে। আপনার পার্লামেন্টের কোনো খবরই আপনাদেরকে এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এটা জাতির জানা দরকার যে কি ধরনের নেম অফ পার্লামেন্ট, জনগণ প্রতিনিধিদের অধিকার কি ধরনের প্রতারণা হচ্ছে, জনগণকে কিভাবে আপনার বোকা বানানো হচ্ছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সেই জিনিসটা আপনাদের জানা দরকার। সেই কারণে কিন্তু আপনাদের মাধ্যমে দেশকে, জাতিকে আমরা জানার জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে ওনারা যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমার যুক্ত করার কিছু নেই, কারণ আমি সংসদ সদস্য নেই। কিন্তু একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা কিন্তু এই সংসদে যে গেছি সেটা কিন্তু এই সংসদকে বৈধতা দিতে নয়। আমরা সংসদে গেছি গণতন্ত্রের ধারা বিরোধীদেরকে রক্ষা করার জন্য। এই জিনিসটা কিন্তু আমরা তখনও বলছি, এবং আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে গেছি। এই বিষয়গুলো আমরা প্রথম থেকে বলে আসছি। নির্বাচনে গেছি তখনও সে কথা বলেছি, তো আমরা এই কথাও জানতাম যে নির্বাচনে কি হবে সেটা আমরা জানতাম। এখনো নির্বাচনে যাচ্ছি কিন্তু ওই কারণে আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা মনে করি যে একমাত্র নির্বাচনের মাধ্যমেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব। এটা আপনারা জানলেন। আমার বিশ্বাস যে আপনারা যারা পার্লামেন্ট ব্যবহার করেন, পার্লামেন্টে আলাদা বিট আছে, তারা কতদূর কি করতে পারেন আমি জানি না, কারণ এখন ভেতরে যেতে দেওয়া হয় না সাংবাদিকদের, ফলে তাদেরকে বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হয়। অথচ কথা বলাটা পার্লামেন্টের সদস্যদের এটা তাদের অধিকার, সেই কথাও তাদেরকে ভেতরে পর্যন্ত করতে দেওয়া হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। আর অনুরোধ করবো এই বিষয়গুলো অনুগ্রহ করে জনগণের সামনে আপনারা তুলে ধরেন যে হোয়াট ইজ হ্যাপনিং ইনসাইড দ্য পার্লামেন্ট। বাকিটা আপনারা বলছেন যে সব যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা বলেছেন, সেখানে কিন্তু আজকে উনি একটা কমেন্ট বলেছেন যে এই যে উপনির্বাচনে যাচ্ছেন বিএনপিকে স্বাগত জানিয়েছে, কিন্তু সাথে সাথে বলেছে যে বিএনপি অপরাজনীতির যে প্রচেষ্টা সেটি বন্ধ করার জন্য আবার আজকে খুব বোল্ড করে উনি কথা। তাদের এই সমস্ত বোল্ড কথা তারা কখনো বলে না। বোল্ড বলতে তাদের মধ্যে কিছু নেই। তাদের মধ্যে যেটা আছে তাদের জাতির সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা, মিথ্যা কথা বলা, টু টেল লাইজ। আর জাতির কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তারা মিথ্যাবাদী, জনগণের অধিকার হরণকারী এবং গণতন্ত্রকে ধ্বংসকারী। থ্যাংক ইউ।